ফিজিক্স চ্যাপ্টার 10 স্থির তড়িৎ। প্রথমে আমরা দেখব এখানে আমরা কোন কোন টপিক গুলো নিয়ে আলোচনা করব। টোটাল এখানে 10টা টপিক আছে। প্রথম হচ্ছে আধান বা চার্জ, তারপর বৈদ্যুতিক আবেশ, ইলেকট্রোস্কোপ, বৈদ্যুতিক বল, কুলম্বের সূত্র, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ প্রাবল্য, বলরেখা, তড়িৎ বিভব, ধারক এবং ধারকত্ব। এই 10টা টপিক আমরা আজকে শেষ করব। আমাদের এই সপ্তাহের পরীক্ষার সিলেবাসটা হচ্ছে ফিজিক্স চ্যাপ্টার 10 এন্ড ম্যাথ চ্যাপ্টার 9। ম্যাথ চ্যাপ্টার 9 দেওয়ার কারণ কি? এই সপ্তাহে কোনো ম্যাথ হবে না। দেওয়ার কারণটা কি? এই সপ্তাহে তোমরা এটা আগে পড়ছো, এটা হচ্ছে রিভিশন চ্যাপ্টার আর কি। ওটা পড়ে পরীক্ষা দিবা। এটার আইডিয়া নিয়ে আমরা কি নেক্সট উইকে চ্যাপ্টার 10টা শুরু করব, জেনারেল ম্যাথ। আমার কথাটা কি বুঝে গেছে? কারণ প্ল্যান ছাড়া আমরা আগালে পড়াটা ঠিক মতো হবে না। প্ল্যান ওয়াইজ আগাতে হবে সবসময়, ঠিক আছে? কখনো আমি প্ল্যান দিব, কখনো তোমরা প্ল্যান দিবা, স্যার এটা করলে কি ভালো হয় নাকি এটা করলে ভালো হয়, এরকম তোমরাও আমাকে বলবা, ঠিক আছে? চলো আমরা শুরু করি। আচ্ছা, দাঁড়া একটু, একটু অফ করি। ওকে, ফার্স্ট আধান বা চার্জ। রেডি? আধান কি? পদার্থ সৃষ্টিকারী প্রাথমিক পদার্থ সৃষ্টিকারী প্রাথমিক কণাসমূহের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মকে আধান বলে। তোমরা যারা লিখনি চাইলে লিখতে পারো, তুমি আবার এগুলো কিন্তু বইয়ে সবগুলো সংজ্ঞা দেওয়া আছে। শুধু তুমি কি লিখবা? আধান, এটা লিখো। সংজ্ঞাগুলো বই থেকে লিখলে হবে। তোমার নোটে কি কি আসতে হবে সেটাই শুধু তুমি কি লিখো, টপিক গুলো শুধু লিখো। ওই 10টা টপিক তোমার নোটে আসলে হবে। এটা হচ্ছে কথা। এখন আগে আমি বুঝাই, এটা একটু ভেঙে ভেঙে এনে বুঝাচ্ছি। আধানটা আসলে কি, ফার্স্ট থেকে আবার দেখো। পদার্থ সৃষ্টিকারী প্রাথমিক কণাসমূহের মৌলিক এবং বৈশিষ্ট্যমূলক ধর্মকে আধান বলে। মুখস্থ করে ফেললাম কিন্তু বুঝলাম না। চলো একটু একটু আগে বুঝি। দেখো সবাই, পদার্থকে ভাঙলে আমরা কি পাই? কণা। কণা ভাঙলে আমরা কি পাই? অণু। অণু ভাঙলে আবার পরমাণু ভাঙলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। দেখো, প্রাথমিক মানে কি? শুরুর। প্রাথমিক মানে কি? শুরুর দিকে প্রাথমিক কণা পদার্থের। তাহলে এখানে বলো প্রাথমিক কণা কে? কণা, অণু, পরমাণু নাকি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন? তাহলে এই পদার্থ সৃষ্টিকারী প্রাথমিক কণা, এদের মৌলিক এবং বৈশিষ্ট্যমূলক, এটার মানে কি? মৌলিক এবং বৈশিষ্ট্যমূলক ধর্মকে, এই কথাটার মানে কি? ইলেকট্রনের একটা ধর্ম আছে না, সে কি ঋণাত্মক চার্জ, বাইরে থাকে ঘোরাঘুরি করে। প্রোটন ধনাত্মক চার্জ, ভিতরে থাকে ঘোরাঘুরি করতে পারে না। নিউটনের কোনো কাজ নেই, শুধু ব্যালেন্স করা। তাহলে এদের একটা এই মৌলিক মানে একটা নিজস্ব, মৌলিক মানে কি একটা নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে না, ধর্ম আছে না? এবার বুঝতে পারছি। এবং এটা কি চার্জ না? ঋণাত্মক চার্জ, ধনাত্মক চার্জ, নিউট্রাল চার্জ। দেখো না, তাহলে আমরা কি বলতে পারি? পদার্থ সৃষ্টিকারী প্রাথমিক কণা সমূহের মৌলিক এবং বৈশিষ্ট্যমূলক ধর্মকে কি বলে? আধান বা চার্জ বলে। কখনো কি এভাবে করে পড়ছো তোমরা? এভাবে করে পড়লে জীবন আর কখনো ভুলতা না। ক্লিয়ার কিনা? পদার্থ সৃষ্টিকারী পদার্থ সৃষ্টিকারী প্রাথমিক কণা সমূহের ধর্মটাকেই বলা হচ্ছে কি? আধান বা চার্জ। আমরা যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বলছি, এরাই হচ্ছে কি? আধান বা চার্জ। ক্লিয়ার? এভাবে করে পড়ো, তাহলে অনেকদিন মনে থাকবে। অনেকদিন মানে তুমি কখনোই আর ভুলবা না তখন। ক্লিয়ার? এখন চার্জ দুই প্রকার, ধনাত্মক চার্জ এবং হচ্ছে ঋণাত্মক চার্জ। কেমন? দেখো, ধনাত্মক চার্জ মানে আমরা জানি প্রোটন, ঋণাত্মক চার্জ মানে কি? ইলেকট্রন। এরপরে পরের টপিকটা আরো ইম্পর্টেন্ট। পরমাণুর এক বা একাধিক ইলেকট্রনকে আলাদা করা গেলে স্থির বিদ্যুতের সৃষ্টি হয়। হ্যালো? পরমাণুর এক বা একাধিক ইলেকট্রনকে আলাদা করা গেলে স্থির বিদ্যুতের সৃষ্টি হয়। এই কথাটা কে ব্যাখ্যা করতে পারবা? এই কথাটা কে ব্যাখ্যা করতে পারবা? পরমাণুর এক বা একাধিক ইলেকট্রনকে আলাদা করা গেলে স্থির বিদ্যুতের সৃষ্টি হয়। বসে বলো। মানে ইলেকট্রন যখন সরে যায়, ইলেকট্রন কমা বাড়া মানে তো কি? তড়িৎ প্রবাহ হওয়া, স্থির বিদ্যুৎ বা বিদ্যুৎ সৃষ্টি হওয়া। খুব সুন্দর বলছে। এটাকে যদি আমি বলি, তোমরা কি বুঝছো? কি বলছে? একটা পরমাণুর বাইরের কক্ষপথে কি থাকে? ইলেকট্রন থাকে।
সে যখন অন্য আরেকজনের সাথে যখন তার কি ঘর্ষণ হয়, তখন হয় অন্যজন থেকে সে ইলেকট্রন নিবে অথবা অন্যজনকে সে ইলেকট্রন দিবে। তাহলে ইলেকট্রনের যে কি 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 হচ্ছে, চলাচল হচ্ছে না। এই পরমাণুর এক বা একাধিক ইলেকট্রনকে আলাদা করা গেলে হয় প্রথম বস্তু থেকে আলাদা হচ্ছে, না হলে কি দ্বিতীয় বস্তু থেকে আলাদা হচ্ছে, হচ্ছে না। এই যে ইলেকট্রনের যে কম বেশি হচ্ছে, ইলেকট্রনের যে পার্থক্য সৃষ্টি হচ্ছে, এখান থেকে তৈরি হচ্ছে কি বিদ্যুৎ। এখানের জন্য এটা হচ্ছে কি স্থির বিদ্যুৎ। যে বিদ্যুৎ যেখানে উৎপন্ন হয় সেখানে যদি ফিক্স থাকে সেটাকে বলা হচ্ছে কি স্থির বিদ্যুৎ। আসলে একটা এটা উদাহরণ দিয়ে বলি, সবাই উদাহরণটা জানি। শুকনো শুকনো চুলে যখন শুকনো চিরুনি দিয়ে আমরা ঘর্ষণ করি তখন, এবং সেই চিরুনি দিয়ে যখন আমরা ছোট ছোট কাগজের টুকরো তুলতে যাই, সেগুলো কি চিরুনির সাথে উঠে চলে আসে। এর কি কারণ? আমরা সবাই জানি এটা স্থির বিদ্যুতের কারণ। বাট এটার সাথে এটাকে কিভাবে রিলেট করবা? চিরুনিকে যখন আমরা চুলের সাথে যখন কি ঘর্ষণ করতেছি, চিরুনি থেকে কিছু ইলেকট্রন আমাদের কোথায় চলে আসছে? চুলে চলে আসতেছে। তাহলে চিরুনি কিসে পরিণত হচ্ছে? কোন চার্জে পরিণত হচ্ছে? আর চুল, ওকে চিরুনিকে এখন নিয়ে আসলাম। বলো চিরুনিতে কিসের অভাব? যখন সে ছোট ছোট সে কাগজের টুকরোগুলোকে পাচ্ছে, সেটাকে সে কি হিসেবে ট্রিট করতেছে? সে তখন সেগুলোকে কি আকর্ষণ করতেছে। যতটা ইলেকট্রন সে চুল নিয়ে ফেলছে, ততটা ইলেকট্রন সে কি এই কাগজের টুকরোগুলো সে কি আকর্ষণ করতেছে। এভাবেই তৈরি হচ্ছে কি স্থির বিদ্যুৎ। এটা দিয়ে তুমি কি করতে পারবা? লাইট ফ্যান চালাতে পারবা? তাহলে সেটা জলবিদ্যুৎ হয়ে যাবে। এটা শুধুমাত্র কি স্থির বিদ্যুৎ, এটা যেখানে উৎপন্ন হয়েছে সেখানে কি ফিক্সড। তুমি এটা দিয়ে আর কি তারের মাধ্যমে লাইট ফ্যান চালাতে পারবা না। কাগজকে সে ইলেকট্রন হিসেবে কল্পনা করছে। ইলেকট্রন মানে কি? ছোট ছোট কণা না? ইলেকট্রন মানে কি? ছোট ছোট কি কণা। সেই কণাগুলোই সে কি কি করে নিচ্ছে? চিরুনির কিসের অভাব ছিল? ইলেকট্রনের অভাব ছিল। সে যাকেই পাবে, তোমাকে তো সে আর কখনো ইলেকট্রন হিসেবে কল্পনা, কারণ তুমি অনেক মোটা। সে কোনটাকে নিবে? তার আয়ত্তের মধ্যে যতটুকু দরকার, যতটুকু সে পারবে, সে তখন ওই ছোট ছোট কণাগুলোকে ইলেকট্রন হিসেবে ট্রিট করে, তখন সেটাকে নিয়ে নেয়। কতক্ষণ পর্যন্ত নেই? যতক্ষণ পর্যন্ত তার কি অভাবটা পূরণ হয়নি। তো এটাই তো আমি বলছি, এই ছোট ছোট টুকরোগুলোই তো কি হিসেবে ট্রিট করছে। ছোট টুকরোগুলোকেই সে চিরুনি মনে করছে কি এটা একটা একটা কি ইলেকট্রন। যখন মানে আবার লেগে যখন আবার কাগজগুলো পড়বে তখন ওই তার তার কি ওই যে দেওয়া নেওয়া শেষ হয়ে যায়। মানে স্থির বিদ্যুৎটা কি সবসময় তার ফিক্স থাকে না। একটা সময় তার শক্তিটা কি সে কি হারাই ফেলে না, এরপরে সে কি আবার কি যে যা যার জায়গায় কি সে কি চলে যায়। সে কিছুক্ষণের জন্য, এটা সামান্য একটা জিনিস, এটা মানে জলবিদ্যুৎ হলো তো সে তো ধরেই রাখতো। বোধহয় সেটা খুব নগণ্য একটা জিনিস, কিছুক্ষণের জন্য সেটা কিভাবে ইলেকট্রন হবে। হ্যাঁ, তো যদি আদান প্রদান হয় তাহলে আবার স্যার কাগজে তো স্যার ওই যে ইলেকট্রন অভাব যদি সেও হয়তো তখন পরে অন্য কারোর সাথে, বাট এটা এতটাই নগণ্য যে সে আর কি মানে মনে করো সমুদ্র থেকে তুমি এক বালতি পানি নিয়ে আসছো, সমুদ্র থেকে ইলেকট্রন মানে পানির কখনো অভাব হবে? এটা হচ্ছে এরকম, মানে এতটাই সে কম পরিমাণ নিছে, সেটা কি অভাবটা কি পূরণ হতে মানে বুঝতে দেয় না, পূরণ করার তো প্রশ্ন আসে না সেক্ষেত্রে। বুঝতে পারছি? এরপর আসো কাঁচ, ইবোনাইট বা ফ্লানেল। কি বললাম? কাঁচ, ইবোনাইট দণ্ড আর হচ্ছে কি ফানেল। এদেরকে যদি আমরা পশমি কাপড়, রেশমি কাপড় বা একটা কিছু কি জানি ছিল প্লাস্টিক, সিল্ক, যা ইচ্ছে তা তা বলো, একটা জিনিস খেয়াল করে, একটা মসৃণ একটা কাঁচ, তুমি যদি সেটাকে যদি একটা প্লাস্টিক দিয়ে যদি ঘষো, একটা মসৃণ কাঁচকে তুমি যদি একটা প্লাস্টিক দিয়ে যদি ঘষো, ওই মসৃণ কাঁচে কিসের অভাব দেখা দিবে? ইলে মানে এই মানে কিরকম একটা অমসৃণ হয়ে যাবে না জায়গাটা? অমসৃণ কেন হচ্ছে দেখি বলতো? সেখান থেকে কি স্বাভাবিক অবস্থায় যে ইলেকট্রন গুলো ছিল বাইরে, সেখান থেকে উঠে আসছে। তাহলে বলো এখন কাঁচ কোন চার্জে পরিণত হবে? আর কাঁচের সাথে যার ঘর্ষণ হচ্ছে সেই কিসে পরিণত হচ্ছে? তাহলে এটাকে আমাদের মুখস্থ করার দরকার আছে? ইলেকট্রন হচ্ছে যে মাইনাস চার্জ হিসেবে কল্পনা করা। ইলেকট্রনিক চার্জ থাকে, মানে চার্জ আছে বলে তো একে কি ইলেকট্রন বলছে। বাইরের কক্ষপথে যেটা থাকে সেটাকে আমরা কি মাইনাস ধরে নিই আর কি। এটা মানে আমরা ধরে নিই যখন কি বলবো, থাক, অত 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 দূরে না, মানে আমরা তোমরা ছেলে ওরা মেয়ে, ইলেকট্রন সেম, প্লাস মাইনাস, ও প্লাস প্রোটন মানে হচ্ছে সে কি প্লাস থেকে প্লাস হিসেবে কি ট্রিট করে, আর ইলেকট্রনকে কি মাইনাস হিসেবে কি ট্রিট করে। ওর মধ্যে চার্জ আগে থেকে থাকে বলেই ওকে কি ইলেকট্রন বলছে। বুঝছো?
জিনিসটা, মানে চার্জ আছে বলে সে ইলেকট্রন না, তার মধ্যে আগে থেকে কি চার্জ আছে, এবং তাকে নাম দেওয়া হয়েছে কি, যেমন আমাদেরকে মানুষ নাম দেওয়া হয়েছে আর ওদেরকে নাম দেওয়া হয়েছে কি গরু। বৈশিষ্ট্য আছে না কিছু, ওই বৈশিষ্ট্যের কারণে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসো বৈদ্যুতিক আবেশ। মনে করো, মনে করো আহ হুম দুষ্টু মেয়ে, তারপর হচ্ছে সুষ্ঠু মেয়ে। এখন এই দুষ্টু মেয়ের সাথে কিছুদিন মেলামেশা করার কারণে সুষ্ঠু মেয়েটা কি কিছুদিন পরেও কি দুষ্টু হয়ে যাচ্ছে। তাহলে এই দুষ্টু ধর্মটা তার মধ্যে কি আবেশিত হচ্ছে। এটা হচ্ছে একটা আবেশের নাম। যে দিচ্ছে সে হচ্ছে কি আবেশী, আর যে নিচ্ছে সে হচ্ছে কি আবিষ্ট। এখানেও সেম, একটা দুষ্টু ছেলের সংস্পর্শে যখন আর একটা সুষ্ঠু ছেলে দুষ্টু হয়ে যাচ্ছে, সে প্রক্রিয়াকে বলছে কি আবেশী হওয়া। একটা চার্জিত বস্তু মানে কি তার মধ্যে কি হয় ধনাত্মক চার্জ, না হলে ঋণাত্মক চার্জ। এটা যখন অপর একটা নিরপেক্ষ চার্জের বস্তুর কাছে যখন আসে, তখন এই চার্জের কারণে অচার্জিত বস্তুটাও কিসে পরিণত হয়ে যাচ্ছে, চার্জে পরিণত হয়ে যাচ্ছে। এই ঘটনাটাকে বলে কি বৈদ্যুতিক আবেশ। একটা জিনিস তোমাদের জানতে হবে, একটু লিখো, যে দেয় সে আবেশী। মিউট। ট্রান্সলেটর কই আজকে? তুমি কি অন্য ব্যাচে আসছো আজকে, নাকি সেম ব্যাচে আসছো? ও আসেনি যে, না? ঠিক আছে। না, খুব কম বলে। আচ্ছা লিখো, যে লিখো, যে দেয় সে আবেশী, আর যে নেয় সে আবিষ্ট। যে দেয়, দিলে আবেশী, নিলে আবিষ্ট হওয়া। অনেক শরম লাগছে। বুঝ গেছে? নাচো। এরপর ইলেকট্রোস্কোপ, এটা আমরা গতবার পড়াইনি, এবার পড়ানোর জন্য রেখে দিচ্ছি। ইলেকট্রোস্কোপটা কি মূলত? ইলেকট্রোস্কোপটা হচ্ছে যা দ্বারা তড়িৎ এর অস্তিত্ব এবং তড়িদের ধর্ম, ধর্ম মানে কি ধনাত্মক আর ঋণাত্মক, এটা নির্ণয় করা যায়। সেটা হচ্ছে কি তড়িৎ বীক্ষণ। কতটুকু নিচে নির্ণয় করা যাবে না, শুধু কি নির্ণয় করা যাবে, তড়িতের অস্তিত্ব এবং তড়িতের ধর্ম নির্ণয় করা যাবে। এটা হচ্ছে এটা। দেখো, এখানে একটা গোলাকার চাকতি আছে এবং দুইটা পাত আছে। পাতগুলো স্বর্ণের পাতও হতে পারবে, অথবা হালকা অ্যালুমিনিয়াম বা কপারের পাতও হতে পারবে। একটু বুঝি জিনিসটা। ধরো একটু এখানে মনে করো তুমি জানো যে প্লাস চার্জ আছে, তাহলে প্লাস চার্জ থাকলে কি পরস্পর থেকে কি দূরে থাকবে না, পরস্পর থেকে কি দূরে থাকবে না। এখন তুমি যদি এখানে একটা প্লাস ধাতু আনো, এদের দূরত্বটা কি আরো বাড়বে, নাকি এরা পরস্পরের কাছে চলে আসবে? আরো বাড়বে। ওকে, এখন তুমি যদি এখানে যদি একটা ঋণাত্মক চার্জ আনো, পরস্পর কি কাছে চলে আসবে। এখন তাহলে এখানে কোন চার্জ থাকবে, তখন এখানে কোন চার্জ হয়ে যাবে, নিউট্রাল চার্জ হয়ে যাবে। প্লাসটা মাইনাস নিয়ে কি নিউট্রাল পরস্পরের কি কাছে চলে আসবে। এইভাবে করে কি তড়িৎ বীক্ষণ যন্ত্র কি কাজ করে। দেখো, দুইটি দুইটি ধনাত্মক চার্জ হলে, দুইটি ধনাত্মক চার্জ মানে কি উপরটাও ধনাত্মক চার্জ, নিচেরটাও ধনাত্মক চার্জ, তাহলে এদের কি পরস্পর দূরত্বটা কি পরস্পর থেকে কি বেড়ে যাবে। দুইটা যদি ঋণাত্মক চার্জ হয়, মনে করো চাকতিরটাও ঋণাত্মক, পাতেরটাও ঋণাত্মক, তাও তাদের কি ফাঁকা জায়গাটা বেড়ে যাবে, দূরত্বটা কি বেড়ে যাবে। কিন্তু একটি ধনাত্মক আর একটি যদি ঋণাত্মক হয়, তোমরা কি বুঝতেছো, এখানে চাকতি এখানে পাত, একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক হলে তাহলে এই পাতের দূরত্বটা কি কমে যাবে। আমি কি বুঝতে পারছি? এটা দিয়ে কি কি করে অস্তিত্ব মাপে আর তাদের ধর্ম মাপে। তুমি যদি জানো এখানে প্লাস, আসো দেখি, বলো, এখানে মনে করো প্লাস, এখানে যে দণ্ডটা দিচ্ছি চাকতিতে, সেটা আমি কি জানি না, সেটা আমাকে নির্ণয় করতে দিচ্ছে, তার ধর্মটা তার প্রকৃতিটা আমাকে নির্ণয় করতে দিচ্ছে। এখন যদি দেখো যে এর ফাঁকা জায়গাটা আরো বেড়ে গেছে, তাহলে কি বুঝবা, ধনাত্মক। খুব নর্মাল। ফাঁকা জায়গাটা যদি কমে যায়, বুঝে নিতে হবে সেখানে কি আছে, ঋণাত্মক। এভাবে করে কি তড়িৎ বীক্ষণ দিয়ে কি মাপা হতো, এখন আর মাপা হয় না। কি মাপা হতো আগে, তড়িতের অস্তিত্ব এবং তড়িতের প্রকৃতিটা মাপা হতো। এখন তো এম্পিয়ার ভোল্ট মিটার সব মিটার কি চলে আসছে তোমাদের জন্য। ওকে, তো এটা এতটা ইম্পর্টেন্ট ছিল না, যার কারণে মেইন পড়ায় চলে আসছি, বৈদ্যুতিক বল। এটা বুঝতে হলে আমাদের যেতে হবে নিউটন সাহেবের মহাকর্ষীয় বলের কাছে। চলো ঘুরে আসি।
দেখো, M1 সবার চোখের দিকে থাকবে। M1 ও M2 ভরের দুইটি বস্তু পরস্পর থেকে ডি মিটার দূরত্বে থেকে যদি এফ বলে আকর্ষণ বা বিকর্ষণ করে, কেমন, তাহলে নিউটন সাহেব বলেছিল এদের মধ্যবর্তী বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং নাকি দূরত্বের বর্গের ব্যস্ত অনুপাতিক, এবং বলগুলো সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। একসাথে লিখলে সাজিয়ে গুছিয়ে M1 M2/d², জি এর মানটা জানি কত ছিল, সমানুপাতিক চিহ্ন উঠে যদি সমান দিই, জি ইন্টু M1 M2/d², যে যেটাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক, বা নিউটন সাহেবকে সম্মান করে বলা হয় নিউটনীয় ধ্রুবক। মানটা কত ঠিক আমার মনে নেই, 6.67 এরকম কিছু। এরপরে কুলম্ব সাহেব আসছে। কুলম্ব সাহেব কি করছে, ভরের পরিবর্তে নিয়ে আসছে কি, চার্জকে। সে চাইলে বলতে পারতো আমি নিউটনের প্রতি সম্মান রেখে এটা বানাচ্ছি, না, সে নিজের মতো করে নিজের নাম দিয়ে দিচ্ছে, কুলম্বস ল হয়ে গেছে এটা। দেখো, এবং এটা থেকে এটার বেশি কি জনপ্রিয় হয়ে গেছে, কারণ বিদ্যুৎ নিয়ে সব কাজ দুনিয়াতে। Q1 এবং Q2 চার্জের দুইটি বস্তু, মানে বিন্দু আদান, দুইটা চার্জিত আদান আর কি, কেমন, পরস্পর থেকে আর মিটার দূরে থেকে যদি এফ বলে আকর্ষণ বা বিকর্ষণ করে, সে আকর্ষণ বলের মান চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং চার্জগুলো, এই আকর্ষণ বিকর্ষণ বলগুলো, আকর্ষণক বা বিকর্ষণক, এগুলো তাদের সংযোজক রেখা, এই রেখা বরাবর কি করবে, এই আকর্ষণ বা বিকর্ষণটা ক্রিয়া করবে। তো কুলম্ব সাহেব এটাকে বলছে Q1 Q2, নিজের মতো করে সে কি বলে বলছে, এটা আমি আমি বানাইছি, আমি কারো থেকে হেল্প নিইনি। বলো এখানে সে কাকে আনছে, সি বা কে, এটা কি বলে, সি বা কে, কেও বলা যায় সিও বলা যায়। Q1 Q2 R², কে এর একটা মান আছে 9 × 10⁻৯, এককটা আমরা নিজেরা বানাবো এখান থেকে। আসো, একক বানাতে হলে আমরা কার একক বানাতে যাচ্ছি, কুলম্বের ধ্রুবকের কে এর একক বানাতে যাচ্ছি। যার একক বানাতে যাব তাকে আমরা সাবজেক্ট করব, সিঙ্গেল করব। এ দেখো, কে সমান F² ডিভাইডেড বাই Q1 Q2, ঠিক আছে। আচ্ছা, বলো, বলের একক কি, নিউটন। আর এর একক, দূরত্বের একক কি, মিটার স্কোয়ার। কুলম্বের একক কি, সি। কিউ এর একক কি, সি। এখন কি দাঁড়াচ্ছে দেখো, M m² C−2, তাই এখানে হচ্ছে কি N m² C−2 হয়। এখন হুম হুম এখন যদি প্রশ্নে জিজ্ঞেস করে কে এর মান বা সি এর মান বা কুলম্বের ধ্রুবকের মান 9 × 10⁹ N m² বলতে কি বুঝায়, দেয় না পরীক্ষায় খ নম্বর প্রশ্নে প্রায় সময়, সেক্ষেত্রে কি লিখবা, আমি তাকে তোমার কোনো ভরসা নেই। এই ধরনের যদি কখনো প্রশ্ন দেয়, সবাইকে ওয়ান ধরে নিবা। দেখো, কে সমান F² Q1 Q2, সবাইকে ওয়ান ধরে নাও, 1 1 1। কি থাকে তাহলে বলো তো, এফ না, কে সমান কি এফ। দেখো কিভাবে করে বলবো, সমধর্মী বা সমজাতীয় দুইটি আধানকে পরস্পর থেকে 1 মিটার দূরত্বে, দেখো সমধর্মী মানে 1 1 আর সমান সমান, হ্যাঁ, সমধর্মী এবং সমজাতীয় দুইটি আধানকে পরস্পর থেকে 1 মিটার দূরে রাখলে তারা পরস্পরকে 9 × 10⁹ নিউটন বলে কি করবে, আকর্ষণ করবে। এটাই হচ্ছে কি এটার সংজ্ঞা। আবার আবার বলি, কে এর মান এত বলতে কি বুঝি, কে এর মান এত বলতে বুঝি সমধর্মী দুইটি আধানকে কি পরস্পর থেকে 1 মিটার দূরত্বে স্থাপন করলে তাদের মধ্যবর্তী, এখানে কি আকর্ষণ বল থাকবে, কেন থাকবে না, সমধর্মী হয় প্লাস প্লাস, না হলে কি মাইনাস মাইনাস, তাহলে এদের মধ্যবর্তী বিকর্ষণ বলের মান কত হবে, 9 × 10⁹। এটা কি মুখস্থ করতে হবে, লিখতে পারবো নিজের মনের মাধুরী কাটিয়ে নিমেষে। আচ্ছা, বুঝো, হ্যাঁ বুঝো। হুম, আচ্ছা,
তাহলে এগুলো কি তোমাদের কি লিখতে হবে নাকি? লিখতে হলে পরে রেকর্ড দেখে লিখে নিও যদি প্রয়োজন হয় বলে মনে করো। এরপর আসো, চলে আছি বৈদিক বল তো বলছি, কুলম্ব সূত্র বলছি। ও, এটা হলো শূন্যস্থানের ভেদন যোগ্যতা বলে। কে হচ্ছে কি শূন্যস্থানের ভেদন যোগ্যতা, ওদের হোমওয়ার্ক ছিল। সবার চোখ এদিকে থাকবে। তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র বলবো। তোমার নামটা জানি কি ছিল? হ্যাঁ, হাবড়া, আবরার। মানে বাসা কোথায়? জিসির মোড়। দেখো থাবড়ার বাসা হচ্ছে জিসির মোড়, এটা ধরো থাবড়া। এই এখন আবরার তার বিপরীতধর্মী আধানগুলোকে হুম এই এলাকাতে কি করে আকর্ষণ করে, এটা তার। এখানেও সেম, এই বিপরীতধর্মী আধানগুলো সে কি করছে এই এলাকাতে আকর্ষণ করছে। আর সমধর্মী আধান আসলেই তাদের কি দিচ্ছে, থাপ্পড় দিয়ে কি থাবড়ায় কি কি করে দিচ্ছে, সরাই দিচ্ছে। এটা তার এলাকা, ঠিক আছে। ওই তো ও উনি বলছে একটা, হ্যাঁ, এই বাঘ যে বনে যায় সেটা তার নিজের বন হয়ে যায়, সেটা তার নিজের এলাকা হয়ে যায়। পরে আসো, একটা বিন্দু, হুম, এবার আসো এখানে আসো। একটা বিন্দু আধানে চারপাশে একটু দেখি, একটি বিন্দু আধান, প্লাসটাকে আমরা কি বলছি বলো, প্লাসটার নাম কি? এটাও লিখে দিতে হবে, এটা হচ্ছে বিন্দু আধান। একটি বিন্দু আধানের চারপাশে যে এলাকা জুড়ে এবং যে রেখা বরাবর তার বিপরীতধর্মী আদানকে আকর্ষণ এবং সমধর্মী আদানকে বিকর্ষণ করতে পারে, সেই এলাকাকে বলা হচ্ছে কি ওই বিন্দু আদানের জন্য তড়িৎ ক্ষেত্র। আমি এখানে কিছু রেখার কথা বলছি না, একটা নির্দিষ্ট রেখা বরাবর এটা কি বিক্ষিপ্ত হবে কি আকর্ষণ বিকর্ষণ করতে পারে না, বরঞ্চ কিছু কি করে রেখা বরাবর এই আকর্ষণ বিকর্ষণ গুলো কাজ করে দেওয়া। তাড়াতাড়ি তাড়াতাড়ি, তোমাদের এই ধরনের তড়িৎ বলরেখাগুলোর কথা বলছিলাম। পেজে মনে হয় তোমরা ভিডিওটা দেখছো, এটার কথা। এগুলো দিছিলাম না সাদা কাগজের মধ্যে, চুম্বক দিয়ে ওই কি লোহার টুকরা ছিটাই দিছিলাম। এই দেখো, প্লাস মাইনাস, এটা কি পরস্পর কি মানে কি আকর্ষণ করে না, তাই এই এলাকাটাকে একদম কি ঘন শূন্য বেশিত, অনেক বেশি আকর্ষণ। কিন্তু দেখো প্লাস প্লাস পরস্পর কি করছে, বিকর্ষণ করছে, তাই এই এলাকাটা কি খালি। এটা তোমরা বই থেকেও ভালো হয়, পেজে যে ভিডিওটা দিচ্ছি একটু ভালো মতো দেখে নিও, একদম ক্লিয়ার হয়ে যাবে। আর আর মানে বুঝার কিছুই থাকবে না, ক্লিয়ারলি বুঝে যাবা। ঠিক আছে, একটু খুঁজে দেখিও, খুঁজলে পাবা। ওকে, তারপরে এগুলো হচ্ছে কি তড়িৎ বলরেখা। এগুলো কিন্তু সরল রেখা না, জাস্ট আমি রেখার এগুলো এগুলো বক্ররেখাও তো হতে পারে। ঠিক আছে, ওকে। এরপরে আমরা যাচ্ছি তড়িৎ প্রাবল্য। তড়িৎ প্রাবল্য, বইতে যেটাকে বলছে তড়িৎ ক্ষেত্র, বইতে এটাকে বলছে কি তড়িৎ ক্ষেত্র। দেখো, ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু এফ বাই কিউ, এই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ, তড়িৎ ক্ষেত্র বলছে এটাকে। হুম, ই দ্বারা কি বোঝাচ্ছে এখানে, ইটা কই, ইটা কই, তড়িৎ ক্ষেত্র এই বুঝাচ্ছে। বাট এটার অনেকগুলো নাম আছে, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ প্রাবল্য, তড়িৎ তীব্রতা, লিখে রাখো। তড়িৎ ক্ষেত্র, তড়িৎ প্রাবল্য, তড়িৎ তীব্রতা। দেখো, একসাথে দুইটা জিনিস বুঝাবো, একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, আর একটা হচ্ছে তড়িৎ বিভব, তীব্রতা। দেখো বুঝাচ্ছি, ও লিখে নেই। আর এটা কোন ব্যাচ? দেখো, এটা কি, এটা কি তড়িৎ ক্ষেত্র, অসীম থেকে প্লাস
কুলম্ব কোনো একটা আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে, কি বললাম, অসীম থেকে প্লাস কুলম্ব কোনো আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, অস্মিতা, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলে বিভব, আর যে পরিমাণ বল দিতে হয় তাকে বলে কি তীব্রতা বা প্রাবল্য বা ক্ষেত্র। দেখো ডব্লিউ সমান, সরি, বিভব মানে কি ভি, ভি দেখতে কিসের মতো, ডবল ভি এর মতো, ভি দেখতে কিসের মতো, ডবল ভি, ডবল ভি বাই কিউ। আর প্রাবল্য, ক্ষেত্র, ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড আর কি, ই দেখতে কিসের মতো, এফ এর মতো, এফ বাই কিউ। আমি এভাবে করে এটাকে মনে রাখি। ডব্লিউ বললে কি হয়, বিভব হয়। এফ বললে কি হয়, ক্ষেত্র হয়, প্রাবল্য হয়, তীব্রতা হয়। সহজে মনে রাখা যাচ্ছে না? তাহলে যদি বলে তড়িৎ বিভব কাকে বলে, অসীম থেকে প্লাস কিউ কুলম্ব আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, এটা হচ্ছে কাজ, এটা কি কাজ করতে হয় তাকে বলে কি বিভব, আর যে পরিমাণ বল দিতে হয় তাকে বলে কি তীব্রতা, প্রাবল্য, ক্ষেত্র। তো কষ্ট করে এভাবে লিখে রাখো, তাহলে তোমার জীবনে ভুল হবে না। এই ডায়াগ্রামটা সম্পূর্ণ এঁকে রাখো। বিভব গেল, এরপরে হচ্ছে বিভব পার্থক্য। মিউট এদিকে, লাস্ট বেঞ্চ, হ্যালো। বিভব পার্থক্য, বিভব থেকে কি আসছে, বিভব পার্থক্য। বইতে সংখ্যাটা একই দিয়ে হচ্ছে, এবারে তাতে একটু মনে হয় চেঞ্জ করছে। বিভব পার্থক্যটা কি দেখো, ধরো এ একটা বিন্দু, বি আর একটা বিন্দু, এই বিন্দুতে অসীম থেকে একক ধনাত্মক চার্জকে আনতে যে কাজ করতে হচ্ছে এটা ধরলাম কি সংজ্ঞার সুবিধার্থে ধনাত্মক চার্জকে আনা হয়। সংজ্ঞার সুবিধার্থে, প্রমাণের সুবিধার্থে সবসময় এখানে বিন্দু আদান বলতে কাকে আনা হয়, ধনাত্মক চার্জকে আনা হয়। বুঝে গেছে? কার কোশ্চেন ছিল, বুঝে গেছে এখন? অনেক লম্বা হবে তুমি জীবনে। তারপরে অসীম থেকে একক ধনাত্মক চার্জকে বি তে আনতে, মনে করো, আচ্ছা এখানে যে বি এ পরিমাণ কাজ করতে হচ্ছে, এখানে কি বি বি পরিমাণ কাজ করতে হচ্ছে, তাহলে এখানে বিভব কি ভি এ, আর এখানে বিভব হচ্ছে কি ভি বি। আর এদের পার্থক্যটাই হচ্ছে কি, এদের পার্থক্যটাই হচ্ছে কি বিভব পার্থক্য। আওয়াজটা কিসের হচ্ছে? এই জয়িতা দাস কেন ফোন দিচ্ছে দেখতো। বাইরে গিয়ে কথা বলি। এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে কি বিভব পার্থক্য। আর বইয়ের ভাষায় কি বলছে দেখো, বইয়ে কি বলছে দেখো, তোমরা তো এই বিভব পার্থক্য তোমার মনে হয় বুঝছো, এ এর একটা বিভব, বি এর একটা বিভব, এদের যে বিভবের পার্থক্য সেটাই হচ্ছে কি বিভব পার্থক্য, এটা তো আমরা বুঝছি। এখন বইওয়ালারা কি বলছে দেখ, এ থেকে বি তে, এ থেকে মানে এক স্থান থেকে অন্য স্থানে আধানকে স্থানান্তর করতে, এক স্থান থেকে অন্য স্থানে আদানকে স্থানান্তর করতে যে পরিমাণ কাজ করতে হচ্ছে তাই হচ্ছে কি বিভব পার্থক্য। দেখো আমি বলিনি, বইওয়ালারা বলেছে। এই একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের এক স্থান থেকে অন্য স্থানে নিতে, তুই এখানে আসবি একটু পরে, এক স্থান থেকে অন্য স্থানে নিতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলে কি বিভব পার্থক্য। বলো বুঝ গেছে কিনা? দুইটা সংজ্ঞা আছে বিভব পার্থক্যের, এটা বললাম। ফার্স্ট হচ্ছে কি ওই দুজনের পার্থক্যটা বিভব পার্থক্য, অথবা কি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য যে পরিমাণ কাজ করতে হয়। তাহলে বলো তো একসাথে সবাই কি হবে, বিভব পার্থক্য কাকে বলে? সেকেন্ড সংজ্ঞা অনুভব করতে পেরেছো? বুঝছো? এবার তাহলে তুমি বলবা, বলো এফ এর একক কি বাবা, নিউটন। কিউ এর একক কি, কুলম্ব। সাজিয়ে গুছিয়ে লিখলে কি হয়, এনসি ইনভার্স ওয়ান। অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের একক হচ্ছে কি এনসি ইনভার্স ওয়ান, প্রাবল্যের একক হচ্ছে কি এনসি ইনভার্স ওয়ান।
বল আর প্রাবল্য একই জিনিস না কিন্তু। বল মানে জাস্ট এফ, তার একক হচ্ছে নিউটন। আর বল বাই চার্জ হচ্ছে কি প্রাবল্য। অনেকে বল তীব্রতা প্রাবল্য একই জিনিস বলে ফেলেন, নো। বল মানে জাস্ট কি এফ, প্রাবল্য তীব্রতা ক্ষেত্র মানে কি ই। ওই এফ কে কিউ দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, প্রাবল্য বা তীব্রতা পাবো। বুঝতে পেরেছে নাকি কিছুই বুঝুনি? নাচো। এরপরে আসো বিভবের এককটা বের করি। বলো, কাজের একক কি? জুল। কিউ এর একক কি? সি, অর্থাৎ জে সি ইনভার্স ওয়ান। এটা হচ্ছে নৈর্ব্যক্তিকের জন্য। এরপরে আমরা অঙ্কের জন্য এটাকে কি বলবো, ভোল্ট। হচ্ছে ম্যাথের জন্য, ম্যাথের জন্য একটা একক ইউজ করি। আর নৈর্ব্যক্তিকে বলবে নিচের কোনটি বিভবের একক, বাস বাস খেয়ে ফেলবা। হ্যাঁ, ভি। আমরা জানি বিভবের একক মানে তো ভোল্ট, ভি। ভি নেই তা স্যার 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 প্রশ্ন বল দিচ্ছেন আপনি, এরকম তুমি করবা, তোমরা দেখা যাবে বাস খাবে। তারপরে লিখে ফেলছো, নাচো। ঠিক আছে, শেষ শেষ। আচ্ছা, শেষ হলে বলিও স্যার আমার শেষ। ওকে, এখন দেখো, বিভব আর বিভব পার্থক্য কিন্তু একই জিনিস না। দেখো বইয়ে একটা কথা বলেছে, খুব সুন্দর একটা কথা বলেছে, 298 পেজে। 298 পেজে দেখো সবাই। এটা কোথায় গেছে গা? বিভব আর বিভব পার্থক্য কিন্তু একই জিনিস না। এটা একটা জন্য, একটা কথার জন্য বললাম। 298 পেজ, এটা নাই কেন? উম, এই এইখানে এখানে ভোল্টেজের, সচকের দিকে দাও। ভোল্টেজের পার্থক্যটা গুরুত্বপূর্ণ, ভোল্টেজের মান নয়। খুবই ইম্পর্টেন্ট একটা কথা। ভোল্টেজের পার্থক্যটা এখানে গুরুত্বপূর্ণ, ভোল্টেজের মান নয়। কথা বোঝার চেষ্টা করো। ধরো এটা একটা কারেন্টের তার, ওই বাইরে যে কারেন্টের তার তারগুলো দেখতে পাচ্ছ, ওই কারেন্টের তার। মনে করো অস্মিতার এই জানলা থেকে ওই জানলায় সে রেগুলার চলাচল করে, এই জানলা থেকে ওই জানলায়, মানে তার এই বাসা থেকে আরেকজনের বাসা সে কি রেগুলার যাতায়াত করে তারের মাধ্যমে। ওই ইলেকট্রিক যে তারগুলো আছে ওই তারের মধ্যে। হ্যাঁ, হুম। তো দেখো, তার তার তো এখানে তিনটা তার থাকে বা দুইটা তার তার থাকে ধরে নিলাম। একটা হচ্ছে লাইভ তার, আর একটা হচ্ছে কি নিউট্রাল তার বা আর্থিং তার যেটাকে বলে। এই লাইভ তারে ধরো 220 ভোল্ট কারেন্ট যাচ্ছে। কত ভোল্ট? 220 ভোল্ট। এখন মনে করো সে এই এই ডান হাত, এই বাম হাত এরকম করে করে সে কি যাচ্ছে, সে ইজিলি যাওয়া আসা করছে, কোনো সমস্যা নেই। এখন 220 ভোল্ট, বুঝতেছো? তাহলে তো সে তো ছাতু হয়ে যাওয়ার কথা, সে পাউডার হয়ে যাওয়ার কথা ডিরেক্ট। সে পাউডার হচ্ছে না কেন? ওর কথায় বাদ দাও। এই যে কাওয়া, কাওয়া যেখানে বসে থাকে সারাদিন কাকা করে, মাঝে মাঝে তোমরা উঠে নিচে দাঁড়ালে তোমাদের উপর দিয়ে কি সে জল বর্ষণ করে, খারাপ জল। হ্যাঁ, এই যে কাওয়া কেমনে সারাদিন ওখানে বসে থাকে, কিছু, তার তো কিচ্ছু হয় না। হ্যাঁ, বিভব তো 220 ভোল্ট, একই কোথায়। তড়িৎ ক্ষেত্র উৎপন্ন হচ্ছে তো, তড়িৎ, হ্যাঁ তড়িৎ ক্ষেত্র উৎপন্ন, হ্যাঁ ওকে। বিভব তো আছে 220 ভোল্ট। আমি এটা কিন্তু বলছিলাম, প্র্যাকটিক্যালি বলছিলাম। আপনার- কেন ওষুধ থেকে তোর কি মনে হয় তড়িৎ পড়বে না? প্রমাণ দেখা। না, তারটা, তারটা খোলা তার। তুই না বলিস না, তুই বলতে থাক। এই যে আছে না, ও তো ধরে ধরে যাচ্ছে, মানে একদম ধরে ধরে যাচ্ছে। কেন? কেন? এটা তো এটা সংযুক্ত না, একদম এই খাম্বা থেকে ওই খাম্বার সংযোগ দেওয়া আছে না। হ্যাঁ, সরকার তো এই তার সাথে ওই তার সংযুক্ত না, মানে এই খাম্বার সাথে ওই খাম্বার সংযুক্ত না।
আমি না না এটা দিয়ে বলতে পারবা? এই লাইনটা দিয়ে বলতে পারবা? ভোল্টেজের পার্থক্যটা গুরুত্বপূর্ণ, ভোল্টেজের মান নয়। বলো, বুঝাও। কত কম? এই এটাই এটাই। বলো, তার বাম হাতে বিভব কত? 220 ভোল্ট, অনেক বিভব। সে ছাত্র হয়ে যাওয়ার জন্য এনাফ। ডান হাতে কত ভোল্ট? 220 ভোল্ট। এই দুই হাতের পার্থক্য কত? 0 ভোল্ট। পার্থক্য আছে। বিভব পার্থক্য না থাকলে কি তড়িৎ প্রবাহ হবে? এখন সে একদিন শয়তানের নাড়াচাড়া করে না? এদিকে শয়তানের নাড়াচাড়া করছে, ওইদিকে আজরাইল তার খাতা উল্টাচ্ছে। হ্যাঁ, এখন সে কি করছে? আচ্ছা, আমি তো ওর বাসায় প্রতিদিন এই তার দিয়ে যাই। আচ্ছা, একটা কাজ করি, 2 তার দিয়ে যাই। এখন সে এই তার ওই শয়তানের নাড়াচ্ছে, আর ওদিকে আজরাইল তার খাতা নিয়ে কি নাড়াচাড়া করতেছে। এবার সে কি হাত দিচ্ছে কোথায়? নিউট্রাল তারে। এই তারে হাত দিছে, এই তারে বাম হাত, এই তারে কি ডান হাত। বলো এখানে বিভব কত? 0 ভোল্ট। বিভব পার্থক্য কত বলো এখন? ধুরুম করে সে কি ছাতু হয়ে যাবে না? এই যে কাওয়াজে ধুরুম ধুরুম করে ফুটে, কেন ফুটে? সে তো এই তারে বসে আছে, কোনো সমস্যা নাই। কোনো কারণে সে যদি উড়ে, বা আজাদ যদি তাকে যদি ডাক দেয়, হ্যাঁ, ও তো যে কোনো একটা তারে বসে, হয় এই তারে বসে, না হলে এই তারে, তার সাদা কোনো কানা নেই। সে এই তারে বসছে মনে কর, 220 ভোল্ট, তারপরে আর কিচ্ছু হবে না। অথবা সে এই তারে বসছে, আর কিচ্ছু হবে না। কিন্তু সে উড়ে যাওয়ার সময় মনে কর যে সে উড়ে যাচ্ছে না, তার ডানাটা কোনো কারণে আরেক তারে, নিউট্রাল তারে লেগে গেছে। তাহলে পার্থক্য সৃষ্টি হয়ে গেছে না? ধুরুম করে সাথে ফুটছে, কারেন্ট চলে গেছে। হ্যাঁ, এরকম। মানে সংযুক্ত হয়ে যাওয়া তারটা তখন, তখন এখানে তড়িৎ সৃষ্টি হবে, তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। তড়িৎ ক্ষেত্র অনেক পরে। মূলত এখানে কি সৃষ্টি হচ্ছে? বিভব পার্থক্যের। যতই বিভব থাকুক, সেখানে কারেন্ট পাস হবে না যদি না সেখানে বিভব পার্থক্য না থাকে। এটা বলেছে আমাদের ওহম সাহেব। ভি প্রপোর্শনাল টু আই। যত বেশি বিভব পার্থক্য, তত বেশি কি তড়িৎ প্রবাহ। সেখানে আমরা বিভব বললে ভুল হবে। তড়িৎ প্রবাহ বিভবের উপর নির্ভর করে না। তড়িৎ প্রবাহ কিসের উপর নির্ভর করে? আই প্রপোর্শনাল টু কি? ভি। তড়িৎ প্রবাহ বিভব পার্থক্যের উপর নির্ভর করে। যত বেশি বিভব পার্থক্য, তত বেশি ছাত্র হওয়ার কি সম্ভাবনা। বিভব পার্থক্য কম, ছাত্র কম হয়। একটা শক্তি তাকে কিন্তু অবশ্যই ফেলে দিবে। বিভব পার্থক্য বেশি হবে, ডিরেক্ট ছাত্র বানাবে। ছাত্র ছাত্র মানে ডিরেক্ট কয়লা বানা ফেলবে। হ্যাঁ, কাঠ কয়লা। বুঝতে পারছি একদম কি এই বারবিকিউ, এটাকে বলা আর কি। আমি কি বুঝাতে পেরেছি নাকি কিছু বুঝুনি? পারফেক্ট। অনেক লম্বা হতো, বেশি কথা বলেছি। কাক যদি, হ্যাঁ, সেগুলো যদি এখন তো আর শুধু বুঝতে, যখন অন্য অন্য কাকরা যখন এখানে বসে আছে, সে কি দেখছে না এত দুর্ঘটনা কেন ঘটছে? তারাও কি নিজেদের মতো সায়েন্স কি বানাই হয়েছে? হয়তো তারা কি লিখতে পারে না, তার তারা জানে যে 2 তারে দিলে কি ঘটনা ঘটে যাবে। পরের প্রশ্ন। হুম, হুম। এবার আসো, ধারক ও ধারকত্ব। ধারক মানে কি? এই যে দেখো, আমি আমার মোবাইলটা এখন চালাতে পারছি না। এখন কি আমি কোনো কানেকশন দিয়ে রাখছি? তাও এটা কেমনে চলতেছে? কারণ এখানের মধ্যে কি আছে? ধারক আছে। বাংলায় যেটাকে ব্যাটারি বলে, ইংরেজিতে বলে কি ধারক, বাংলায় বলে কি ব্যাটারি, তাই না? হ্যাঁ, ধারক। যদি বলি যে দোকানে গিয়ে বলি আমাকে একটা ধারক দিন, কানের নিচে ধারক বসাই দিবে না? আমার একটা ব্যাটারি দিন, তাহলে কি ব্যাটারি দিবে। তাহলে এখন বাংলা হয়ে গেছে কি ব্যাটারি, ইংলিশ হয়ে কি ধারক। হ্যাঁ, ধারক বা ক্যাপাসিটর কাকে বলে? দেখো, এটা দেখো, সুন্দর একটা সংজ্ঞা আছে। এই ধারক, ধারকের সংজ্ঞাটা দেখো। কাছাকাছি স্থাপিত দুইটি পরিবাহকের, মুখ বন্ধ, কাছাকাছি স্থাপিত দুইটা পরিবাহকের মধ্যবর্তী স্থানে অন্তরক পদার্থ রেখে, হ্যাঁ, মধ্যবর্তী আর কি, তড়িৎ আদান রূপে শক্তি সঞ্চয় করে রাখার যান্ত্রিক কৌশলী হচ্ছে তড়িৎ ধারক। কথাটা একটু বোঝার চেষ্টা করো। দুইটা কি থাকে? পরিবাহক থাকে, যার একটাকে বলা হয় অ্যানোড, আর একটা বলা হয় ক্যাথোড। পাশাপাশি স্থাপিত দুইটা পরিবাহক, এর মধ্যে যদি আমরা অন্তরক পদার্থ দিই, পাশাপাশি স্থাপিত দুইটি পরিবাহকের মধ্যে যদি আমরা কি দিই? অন্তরক। আচ্ছা, অন্তরক পদার্থ কেন দেয় বলতো? হুম,
অন্তরোক্ত আইন প্রণয়ন করবেন যারা অপরিবাহী কুপরিবাহী। বলতো কেন দেয় অন্তরক পদার্থ? ঠিক বলছো। দেখো আমাদের ব্যাটারিতে কি থাকে, আমাদের ব্যাটারি বলছি আমরা যে ব্যাটারি গুলো দেখি, ব্যাটারিতে কি কি থাকে? রাসায়নিক পদার্থ থাকে। আমাকে দেখো, বলো ব্যাটারিতে কি থাকে? রাসায়নিক পদার্থ থাকে। দেখো আমরা যে ব্যাটারি গুলো দেখি, ব্যাটারিতে কি কি থাকে? রাসায়নিক পদার্থ। এখানে একটা কার্বন দণ্ড থাকে যেটাকে বলি আমরা ক্যাথোড। আর ব্যাটারির বাইরের পার্টটাকে আমরা বলি কি? অ্যানোড। এখন এখানে কিছু অন্তরক পদার্থ দিয়ে দেয় কেন? যাতে এর সাথে এই ঘটনা ঘটাতে না পারে। যদি এর এর যদি ঘটনা ঘটাই ঘটাই ফেলে, আমার কথা ছিল রাসায়নিক শক্তি থেকে আমরা কি পাবো? বিদ্যুৎ শক্তি পাবো। কিন্তু এই রাসায়নিক শক্তিগুলো এদের মধ্যে যদি শক্তি ক্ষয় করে ফেলে, তাহলে তো আমি তো শক্তি পাচ্ছি না। তাই এখানে কিছু কি দেওয়া হয়? অন্তরক পদার্থ দেওয়া হয়। এবার বুঝা গেছে কেন অন্তরক পদার্থ দেওয়া হয়? যাতে ওরা ওরা নিজেদের মধ্যে কি ঘটনা ঘটাতে না পারে। ক্লিয়ার? অ্যানোড থেকে ক্যাথোডে যাবে, কিন্তু এদের মধ্যে যাতে কোনো কি নিজেদের মধ্যে ঘটনা, মানে অ্যানোড থেকে ক্যাথোডে কি, অ্যানোড থেকে ক্যাথোডের কাছে কি অন্য একটা মাধ্যমের মাধ্যমে যাবে, কিন্তু এরা এরা যাতে কি ঘটনা ঘটাতে না পারে, তাই এখানে কি দিয়ে দেয়? অন্তরক পদার্থ গুলো। ওটা বুঝছো? সেটা খেয়াল করিনি। কি নাম ছিল তোমার? তো কুটির নাম তোমরা কেন রাখো বলো তো? সব নাম রাখতে পারো না। কোন স্কুল? পাশের স্কুলটা স্কুল হয়? মানে ক্লাস হয় ঠিকঠাক মতো? এমনিতে যাও? বাহ, বাহ, বাহ। কেন শুনেছি? মেঘের সাইজ বজ্রপাত। শুনো, 5টা বিল্ডিং এর সমান একটা মেঘ। 5টা বিল্ডিং এর সমান একটা মেঘ, কল্পনা করা যায়? এরকম দুইটা মেঘ যখন ধুরুম করে যখন কি ঘর্ষণ হয়, তখন সেখানে কি ঘর্ষণের কারণে কি ইলেকট্রনের আদান প্রদান ঘটে না? সেখানে উৎপন্ন হয় কি তড়িৎ। সেখানে কিছু উৎপন্ন হয় তড়িৎ। সেটাকে আমরা বলি কি বজ্রপাত। ঠিক আছে? খালি জায়গায় থাকলে ঘটনা কম ঘটবে। তুমি যদি একটা গাছের নিচে দাঁড়াও, ঘটনাটা কি বেশি ঘটবে কেন বলো তো? সে তোমার, তুমি ছোট, সেটাকে তোমাকে দেখছে না, সে কাকে দেখছে? গাছকে দেখছে। গাছের মধ্যে যখন সে বিদ্যুৎটা দিচ্ছে, তুমি গাছের নিচে দাঁড়াইছো, তাহলে জীবনেও বদলাতে সময় গাছের নিচে দাঁড়াবা, বিল্ডিং এর নিচে এসে দাঁড়াতে পারবা। কিন্তু খোলা গাছের নিচে তো কোনো দাঁড়াতে পারবে না। খোলা জায়গায় দাঁড়াতে পারবা, কিচ্ছু হবে না। খোলা জায়গায় দাঁড়াতে পারবা, কিচ্ছু হবে না। হ্যাঁ, 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 করো তো, অবশ্যই করে। সেখানে দুর্ঘটনা ঘটবে না, কিন্তু এই যে আমরা শুনি বজ্রপাতে এতগুলো কৃষক মারা গেছে, ছাতা নিয়েও আকর্ষণ করবে। যদি তোমার ছাতার হাতলটা কি হয়, প্লাস্টিক হয়, তুমি কি বেঁচে গেছো, সেভ করবে। কিন্তু এত বেশি বিদ্যুৎ দিবে, তোমার সাথে সাদা কি শিকগুলো তো কি ধাতব, ঘটনা ঘটতে পারে। আচ্ছা, খালি জায়গায় থাকলে ঘটনা ঘটবে না, কম কম ঘটবে, কারণ তুমি ক্ষুদ্র একটা প্রাণী ওর তুলনায়। আচ্ছা, তাহলে বজ্রপাতে কেন এতগুলো কৃষক মারা যায়? সে বলে যে কৃষক মারা গেছে, বলতে পারবা? সে তোমাকে ছোট প্রাণী হিসেবে ট্রিট করছে না। তুমি যে দাঁড়ায় আছো যেখানে, কাদামাটি না, আয়নে ভরপুর না, ঘটনাটা কি? হ্যাঁ, সে কাউন্ট করছে কাকে? কাদামাটিটাকে। কিন্তু তার সাথে যে তুমি কানেক্টেড, তোমার সাথে কি ঘটনাটা, ছোট প্রাণী হলেও ঘটনা কি ঘটে যাচ্ছে। বুঝতে পারছি? বদবাদ হলে কি করতে হবে? বড় কোনো বিল্ডিং এর নিচে এসে দাঁড়াবে, কোনো গাছের নিচে দাঁড়াবে না। কারণ গাছের নিচে দাঁড়ালে তুমি কি ডেফিনেটলি, হ্যাঁ, মানে অবশ্যই সংযোগ বিচ্ছিন্ন আছে এরকম কোনো জায়গায় দাঁড়াতে হবে। যেহেতু বিল্ডিং, বিল্ডিং এ তো সংযোগ বিচ্ছিন্ন থাকে হঠাৎ করে। হ্যাঁ, বিল্ডিং এর নিচে আসলে হয়ে গেছে। বিল্ডিং চিনো? ঘর ঘর শুকনো মাটিতে থাকলে কোনো ঘটনা ঘটবে না। তুমি শুকনো মাটিতে যে, কিন্তু বজ্রপাত কি শুকনো মাটিতে হয়? কোনো বাসা বাড়িতে ঘর বিচ্ছিন্ন থাকে সংযোগ। হুম। আমরা কি বজ্রপাত বুঝতে পেরেছি? বজ্রপাত বুঝতে পেরেছি, ভেরি গুড। এবার আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস, আমাদের পড়া শেষ।
2 মিনিট দাও, 3 মিনিটের ছুটি দিয়ে দিচ্ছি। দেখো, আমি আমি ধরো রয়্যালের কথা আমি বলছি। তুমি যে কোনো একটা গাইড নিলে হবে। গাইডে কিছু সূত্র দেওয়া আছে একসাথে। গাইডে কিছু সূত্র দেওয়া আছে, সূত্রগুলো একটু কষ্ট করে, হ্যাঁ একদম ফার্স্ট স্টেপ, সূত্রগুলো একটু কষ্ট কষ্ট করে মুখস্থ করে আসবা। নেক্সট ক্লাসে আমরা ম্যাথ করবো এগুলো ধরে ধরে। নেক্সট 2 ক্লাস হবে এগুলোর ম্যাথ। আজকে ক্লাসটা একদম নর্মাল ক্লাস ছিল, ম্যাথ মেইন হচ্ছে ম্যাথ ক্লাসগুলো। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে এই চ্যাপ্টারটা হোমওয়ার্ক থাকবে, যারা এই চ্যাপ্টার আগে হোমওয়ার্ক করছে তারা চ্যাপ্টার 9 হোমওয়ার্ক করবা। আমি আবার বলি, হোমওয়ার্ক হচ্ছে এই চ্যাপ্টার নোট করা, ফিজিক্স 10। যারা আগে ফিজিক্স 10টা নোট করছো তারা, যারা 9 9.1 9.2 নোট করবা, বইয়ের ম্যাথগুলো নোট করবা। ঠিক আছে, ধন্যবাদ।